কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করি সবাই ভালো আছো। ভবিষ্যতে আরো ভালো থাকবে এই শুভকামনায় আজকে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি একটা বিষয় আলোচনা করার জন্য। আর আজকের বিষয়টি হলো ট্রান্সফরমেশন। আমি ইতিপূর্বে ট্রান্সফরমেশন সম্পর্কে আরো ক্লাস নিয়েছি, আজকেও এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আর আজকের ট্রান্সফরমেশনের মধ্যে যে অংশটুকু নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অর্থাৎ কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনামূলক কিছু বোঝায় তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো প্রশ্নবোধক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় বা জিজ্ঞাসা করা হয় তাকে বলা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে চলো আমরা আলোচনা করি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব। এক্সাম্পল লিখি আমি, যেমন অ্যাসার্টিভ, আমি সংক্ষেপে লিখেছি অ্যাসার্টিভ। যেমন যদি লিখি নিলয় is a good student. দেখো, নিলয় ইজ এ গুড স্টুডেন্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই সেন্টেন্সটাকে যখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব তখন তোমাকে কোন বিষয়টা সর্বপ্রথম দেখতে হবে? ইন্টারোগেটিভ। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখতে হবে তোমাকে এখানে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা। নিলয় ইজ এ গুড স্টুডেন্ট, এখানে অবশ্যই তোমরা ধরতে পেরেছো যেখানে হেল্পিং ভার্ব অবশ্যই আছে। হেল্পিং ভার্ব হলো ইজ। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় সেই হেল্পিং ভার্বটা বাক্যের প্রথমে লিখতে হবে। তাহলে এখানে ইজ, আমি শুরুতে লিখলাম ইজ। এখন দেখো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে করার সময় তোমাকে লক্ষ্য রাখতে হবে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ যদি হ্যাঁ-বোধক হয়, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হবে ইন্টারোগেটিভ নেগেটিভ, অর্থাৎ ইন্টারোগেটিভ প্রশ্ন করতে হবে আবার নেগেটিভও করতে হবে। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা তোমার নেগেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভটা করার সময় এখানে হ্যাঁ-বোধক হবে, শুধু ইন্টারোগেটিভ হবে, কোনো নেগেটিভ হবে না। যেমন এখানে নিলয় ইজ এ গুড স্টুডেন্ট, এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভকে দুই ভাগে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এটা অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমাকে ইন্টারোগেটিভ নেগেটিভ একসাথে করতে হবে। যেহেতু আমি হেল্পিং ভার্বটা শুরুতে রেখেছি ইন্টারোগেটিভের জন্য, আর নেগেটিভের জন্য তার সাথে নট যোগ করতে হবে, ইজ আর নট। অর্থাৎ নটটা তুমি আলাদা লিখতে পারো এভাবে যে ইজ নট, আবার একসাথে লিখতে পারো ইজন্ট, অর্থাৎ ইজন্ট তারপর সাবজেক্ট, সাবজেক্ট হলো নিলয়, নিলয় ইজন্ট নিলয়, তারপর বাকি অংশ এ গুড স্টুডেন্ট, শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে। তাহলে দেখো কি হলো যে ইজন্ট নিলয় এ গুড স্টুডেন্ট, অর্থাৎ নিলয়, নিলয় কি একজন ভালো ছেলে বা ভালো ছাত্র নয়। আগে অ্যাসার্টিভের বাংলা হলো নিলয় ইজ এ গুড স্টুডেন্ট, নিলয় একজন ভালো ছাত্র। আর ইন্টারোগেটিভ যখন করলাম তখন হলো ইজন্ট নিলয় এ গুড স্টুডেন্ট, অর্থাৎ নিলয় কি একজন ভালো ছাত্র নয়, তার মানে প্রকাশ পাচ্ছে যে নিলয় একজন ভালো ছাত্র। তাহলে দেখো, অ্যাফার্মেটিভ এবং ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে পরিণত হলো ঠিকই, কিন্তু বাক্যের অর্থ কিন্তু পরিবর্তন হয়নি। অর্থাৎ আমি প্রশ্ন করছি যে ইজন্ট নিলয় এ গুড স্টুডেন্ট, নিলয় কি একজন ভালো ছাত্র নয়, তার মানে নিলয় ইজ এ গুড স্টুডেন্ট, নিলয় একজন ভালো ছাত্র। তাহলে দেখো, হেল্পিং ভার্ব দিয়ে আমি বললাম। আরেকটা আমি লিখছি স্টুডেন্টটা এখানে লিখে এখানে লেখা যাবে স্টুডেন্ট, স্টুডেন্ট, অর্থাৎ ইজন্ট নিলয় এ গুড স্টুডেন্ট। এখন আমি আরেকটা এক্সাম্পল লিখছি অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ যেমন দি বার্ড ওয়াজ নট আগলি। দেখো, দি বার্ড ওয়াজ নট আগলি, বাংলা অর্থ হলো পাখিটি
কুৎসিত ছিল না। এখন যদি এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে এখানেও কিন্তু আগের মতোই তোমাকে দেখতে হবে যে এখানে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা। দি বার্ড ওয়াজ নট আগলি, এখানে হেল্পিং ভার্ব হলো ওয়াজ। তাহলে ইন্টারোগেটিভ করার সময় অবশ্যই ওয়াজটা তোমার সেন্টেন্সের শুরুতে লিখতে হবে, ওয়াজ। এখন দেখো আমি একটি কথা বলেছিলাম, যদি সেন্টেন্সটি অ্যাফারমেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ করার সময় এটাকে নেগেটিভ করতে হবে। আর যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ করার সময় সিম্পল ইন্টারোগেটিভ হবে, এখানে কোনো নেগেটিভ হবে না, যে কারণে এই ওয়াজের সাথে নট হবে না। আরও সহজভাবে মনে রাখতে পারো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নট না থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় হেল্পিং ভার্বের সাথে নট যোগ করতে হবে। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নট থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় হেল্পিং ভার্বের সাথে নটটা উঠে যাবে, অর্থাৎ ওয়াজ দ্য বার্ড আগলি, ওয়াজ দ্য বার্ড আগলি ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে। তাহলে অর্থ কি হলো দেখো, দি বার্ড ওয়াজ নট আগলি, পাখিটি কুৎসিত ছিল না। আর ওয়াজ দ্য বার্ড আগলি, পাখিটি কি কুৎসিত ছিল, তার মানে অর্থ হয় যে পাখিটি কুৎসিত ছিল না। এখানেও কিন্তু অর্থ পরিবর্তন হয়নি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো হেল্পিং ভার্ব ব্যবহার করে, আমরা তো জানি হেল্পিং ভার্ব আমি, যার, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, শুড, এগুলো হলো হেল্পিং ভার্ব। তাহলে এই হেল্পিং ভার্বগুলো ব্যবহার করে তুমি যখন, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন এই হেল্পিং ভার্বগুলো থাকবে তখন কিন্তু এই নিয়মে তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে আশা করি কিভাবে হেল্পিং ভার্ব এর মাধ্যমে বা হেল্পিং ভার্ব ব্যবহার করে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায়। তাহলে চলো এখন আমরা চলে যাব মূল ভার্বের ক্ষেত্রে কিভাবে তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। তাহলে দেখো, যদি আমি লিখি the boy plays cricket. The boy plays cricket, অর্থাৎ ছেলেটি ক্রিকেট খেলে। এখন দেখো এখানে কি কোনো হেল্পিং ভার্ব আছে? অবশ্যই দেখবে এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। এখানে কি আছে? এখানে মূল ভার্ব আছে। তাহলে হেল্পিং ভার্বের ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু সহজ, কিন্তু মূল ভার্বের ক্ষেত্রে তোমাকে একটু গভীরে যেতে হবে। এখানে যদি মূল ভার্ব থাকে বা প্রিন্সিপাল ভার্ব থাকে তখন তোমাকে চিন্তা করতে হবে যে এই প্রিন্সিপাল ভার্বটা কোন টেন্সে আছে, এটা কি প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে। তাহলে প্লে এখানে অবশ্যই প্রেজেন্ট ফর্মে আছে। আর প্লের সাথে এস দেওয়া হয়েছে কারণ দি বয় হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে মূল ভার্বের প্রেজেন্ট ভার্বের সাথে এ যোগ করা হয়েছে। কারণ যখন ইন্টারোগেটিভ করব তখন বলেছি যে মূল ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে তোমাকে সর্বপ্রথমে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করতে হবে ডু বা ডাজ। যেহেতু এর সাথে এস যুক্ত আছে তাহলে এখানে ডু এর পরিবর্তে আমরা ডাজ ব্যবহার করব। তাহলে ডাজ। এখন দেখো ওই হেল্পিং ভার্বের মতো এখানেও ওইটা মেনে চলতে হবে। যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফারমেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ করার সময় তোমাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হবে। তাহলে অবশ্যই ডাজের সাথে একটা নট দিতে হবে, অর্থাৎ ডাজন্ট, DOESN অ্যাপোস্ট্রফি কমা টি, তুমি আলাদাও লিখতে পারো। ডাজন্ট দ্য বয়, ডাজন্ট দ্য বয়। এখন প্লে, দেখো প্লে হলো এখন আর প্লের সাথে এস হবে না, কারণ এস এর পরিবর্তে আমি এখানে ডুরা ব্যবহার করে ডাজ ব্যবহার করেছি। তাহলে লিখতে হবে ডাজন্ট দ্য বয় প্লে ক্রিকেট, ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে। তাহলে অর্থ কি দাঁড়ালো দেখো, দি বয় প্লেস ক্রিকেট, ছেলেটি ক্রিকেট খেলে। আর ডাজন্ট দি বয় প্লে ক্রিকেট, ছেলেটি কি ক্রিকেট খেলে না, তার মানে ছেলেটি ক্রিকেট খেলে। এখানেও কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। এখন চলে যাই আমি আরেকটা উদাহরণে, যেমন এটাই যদি আমি ইউজ করি, যেমন দি বয়
doesn't play cricket. দেখো the boy doesn't play cricket, অর্থাৎ বাংলা অর্থ হলো ছেলেটি ক্রিকেট খেলে না। the boy doesn't play cricket, ছেলেটি ক্রিকেট খেলে না। এখানে যখন ইন্টারোগেটিভ করব তখন কিন্তু আমাকে দেখতে হবে এখানে the boy doesn't play। দেখো এখানে কিন্তু হেল্পিং ভার্ব এবং মূল ভার্ব অবশ্যই দুইটাই আছে। এখানে ডাজ হলো হেল্পিং ভার্ব আর প্লে হলো মূল ভার্ব। যেহেতু হেল্পিং ভার্ব এখানে আছে তাহলে এখানে আমি এই ডাজটাকেই প্রথমে আনবো, ডাজ। আর ওই যে আগে বলেছি যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নট থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় নটটা উঠে যাবে, আর নট না থাকলে নটটা যোগ করতে হবে। তাহলে ডাজ দি বয় প্লে ক্রিকেট, ইন্টারোগেটিভ চিহ্নটা দিতে হবে। তাহলে দেখো বাংলা অর্থ কি দাঁড়ালো, দি বয় ডাজন্ট প্লে ক্রিকেট, ছেলেটি ক্রিকেট খেলে না। আর ডাজ দি বয় প্লে ক্রিকেট, ছেলেটা কি ক্রিকেট খেলে, তার মানে এইটার দ্বারা এই অর্থই বোঝাচ্ছে যে ছেলেটি ক্রিকেট খেলে না। আবার বুঝো, দি বয় ডাজন্ট প্লে ক্রিকেট, ছেলেটি ক্রিকেট খেলে না। আর ইন্টারোগেটিভ হলো ডাজ দ্য বয় প্লে ক্রিকেট, ছেলেটি কি ক্রিকেট খেলে, তার মানে অর্থ দ্বারা এটাই যে দি বয় ডাজন্ট প্লে ক্রিকেট, ছেলেটি ক্রিকেট খেলে না। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখালাম কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবে, আর এটা হেল্পিং ভার্ব ব্যবহার করে কিভাবে করতে হবে এবং মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে কিভাবে করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তী ক্লাসেও আবার মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম নিয়ে আরেকটু আলোচনা করব। আজ এ পর্যন্তই আমি সমাপ্ত করতে চাচ্ছি আমার পাঠদানটা। আবার তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাই আমি সবার জন্য মঙ্গল কামনা করি। সবাই ক্লাসগুলো দেখবে এবং নিজেদের পাঠ গ্রহণটাকে স্বয়ংসম্পূর্ণ করবে আমাদের ক্লাসগুলো দেখে দেখে। সবাইকে ধন্যবাদ।